শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে জনজাতীয় গৌরব দিবস উদযাপন, গ্রামীণ ভারত মহোৎসব, বঙ্গোপেক্স 2025, আকাশবাণী সঙ্গীত সম্মেলন এবং চতুর্থ বর্ষ দলিত সাহিত্য উৎসব। স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিন জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপিত হয়। আদিবাসী সমাজের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার 15ই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর অঙ্গ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে জনজাতীয় গৌরব সপ্তাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন গুজরাতে নর্মদা জেলার উপজাতি অধ্যুষিত ডেরিয়াপাড়া শহরে 9,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও ঐতিহ্যের সংরক্ষণ, বিশেষ করে আদিবাসী সমাজের ক্ষমতায়নকে মাথায় রেখেই এই প্রকল্পগুলি পরিকল্পনা করা হয়েছে। শ্রী মোদী বলেন, যখনই দেশের গৌরব, আত্মসম্মান এবং স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, তখনই আদিবাসী সমাজের মানুষ সামনের সারিতে থেকে সেই লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। जनजातीय गौरव हजारों वर्षों से हमारे भारत की चेतना का अभिन्न हिस्सा रहा है। जब जब देश के सम्मान, स्वाभिमान और स्वराज की बात आई तो हमारा आदिवासी समाज सबसे आगे खड़ा हुआ। हमारा स्वतंत्रता संग्राम इसका सबसे बड़ा उदाहरण है। आदिवासी समाज से निकले कितने ही नायक नायिकाओं ने आजादी की मशाल को आगे बढ़ाया। এ রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে 15টি জেলার 102টি আদিবাসী প্রধান ব্লকে শুরু হয়েছে জয় জোহর মেলা। এই উপলক্ষে আদিবাসী মানুষজনকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। গ্রামীণ এলাকায় উৎপাদিত পণ্যের প্রচার ও বিপণন বৃদ্ধিতে কলকাতায় শুরু হয়েছে গ্রামীণ ভারত মহোৎসব। নাবার্ডের উদ্যোগে নিউ টাউন মেলা গ্রাউন্ডে এই উৎসব চলবে 23শে নভেম্বর পর্যন্ত। সংস্থার পশ্চিমবঙ্গ শাখার চিফ জেনারেল ম্যানেজার পি.কে. ভরদ্বাজ জানিয়েছেন, গ্রামীণ এলাকার কারিগরেরা পরিশ্রম করে যে পণ্য উৎপাদন করছে সেগুলি সবার কাছে তুলে ধরতে যে বিপণন ক্ষেত্রের প্রয়োজন তা তারা পান না। গ্রামীণ ভারত মহোৎসবের মূল উদ্দেশ্য হল সেই সব স্বনির্ভর গোষ্ঠী, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা সহ বিভিন্ন গ্রামীণ সংস্থাগুলিকে উৎপাদিত পণ্য বিক্রির প্ল্যাটফর্ম প্রদান করা। इसका मेन उद्देश्य यही है कि जो हमारे रूरल एरिया में आर्टिजन्स काम कर रहे हैं वो उनको गांव में मार्केट नहीं मिलता। अपने प्रोडक्ट को शोकेस करने के लिए जो मेहनत कर रहे हैं उसके लिए उनको मार्केट की ज़रूरत होती है। और ये जो प्लेटफॉर्म है ग्रामीण भारत महोत्सव का, इसमें यही हमारा मेन उद्देश्य है कि जो गांव में सेल्फ हेल्प ग्रुप है जिनको हमने सपोर्ट किया है, या फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन है जो फूड प्रोसेसिंग के अपने अलग अलग स्टेजेस के काम में इन्वॉल्व हैं, या OFPOs हैं जो हैंडलूम का, हैंडीक्राफ्ट का, या फिर और भी जैसे कारपेंट्री वाला काम है, जो भी तरीके का काम है उसमें इन्वॉल्व है। শ্রী ভরদ্বাজ জানান, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের গ্রামীণ কারিগররা মেলায় অংশ নিয়েছে। এর ফলে রাজ্যের কারিগরেরা তাদের কাজের উন্নতির বিষয়ে ভিন রাজ্যের কারিগরদের থেকে মতামত এবং তারা কিভাবে কাজ করে সেই সম্পর্কে শিক্ষা নিতে পারবেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ফিলাটেলিস্ট বা ডাকটিকিট সংগ্রাহকদের জন্য তার মায়ের নামে পদ্মাবতী পুরস্কার ঘোষণা করেছেন। কলকাতায় ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বঙ্গোপেক্স 2025-এর উদ্বোধন করে রাজ্যপালের এডিসি একথা জানান। ডাকটিকিট সংগ্রহের কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য 3 জন ফিলাটেলিস্টকে পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল ওই 3 জনকে নির্বাচিত করবেন। তাদের পুরস্কার হিসেবে সার্টিফিকেট,
ট্রফি এবং 1,50,000 ও 25,000 টাকা নগদ দেওয়া হবে। পরে রাজ্যপাল তার ভাষণে বলেন, তার মা নিজে একজন ফিলাটেলিস্ট এবং ডাক বিভাগে কর্মরত ছিলেন, তাই ডাক বিভাগের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। My mother left us for the family award a few decades back, but I can feel her presence here. My dear mother was the first to visit us. Whenever there is a meeting in the personal department, I feel it is homecoming for me. Today, what prompted me to declare the Padma Awards, it's not the Padma Shri as our honorable guest has received it. My mother was not only a postmistress, she was also a philatelist. In fact, speaking about post offices, I grew up in the background of the post office. I can legitimately claim I have an umbilical relation with the postal department. রাজ্যপাল আরও বলেন, আজকের দিনে ডিজিটাল যুগেও ডাকটিকিট যথেষ্ট প্রাসঙ্গিক। ডাকটিকিট মানুষের সঙ্গে মানুষের সংযোগ বৃদ্ধি করে, শিক্ষা প্রদান করে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানিয়েছেন, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলার ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে। কলকাতায় দুদিনব্যাপী ৬৭তম আকাশবাণী সঙ্গীত সম্মেলনের আয়োজন করা হয় ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে। ভারতীয় লোক সংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানান দিক সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ মাসের 2 তারিখে দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে অনুষ্ঠিত হওয়ার পর কলকাতা, কটক, তিরুবনন্তপুরম, পুনে, বারাণসী এবং ভোপালে একই সঙ্গে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগের প্রধান মিতালি দত্ত বলেন, এই প্রতিষ্ঠানে প্রোগ্রাম, সংবাদ ও কারিগরি বিভাগ সমান তালে কাজ করার ফলে সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার করা সম্ভব হয়। একই সঙ্গে তিনি অনুষ্ঠান পরিকল্পনার ক্ষেত্রে শ্রোতাদের মূল্যবান পরামর্শ ও সমালোচনার গুরুত্বের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। আমাদের বিভিন্ন প্রচার তরঙ্গে অনুষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু একটু আলাদা আলাদা। কোনো প্রচার তরঙ্গ কেবলই বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করে, কোনো প্রচার তরঙ্গে বাংলার পাশাপাশি রয়েছে ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষার অনুষ্ঠান। আবার কোনো প্রচার তরঙ্গে শোনা যায় 2 বাংলার মনের কথা। এরই সঙ্গে রয়েছে মিউজিক্যালি ইয়োর্স FM রেইনবো, খারা সোনা FM গোল্ড এবং দেশ কি সুরিরি ধড়কন বিবিধ ভারতী। সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে প্রথিতযশা লেখক শিল্পীদের সৃষ্টির সম্প্রচার করার সঙ্গে সঙ্গে প্রতিভাবান নবীনদের সঙ্গে শ্রোতাদের পরিচয় ঘটিয়েছে আকাশবাণী। বেতার, নাটক, শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের প্রচার ও প্রসারেও আকাশবাণীর অবদান অপরিসীম। অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। খেয়াল ও ঠুংরি পরিবেশন করেন সাবিনা মুমতাজ ইসলাম। সেতার পরিবেশন করেন পণ্ডিত অসীম চৌধুরী। দ্বিতীয় দিনে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। তোমার নন্দন কুঞ্জ হতে সুর দেহ কায়ানি ও
সুন্দর সুন্দর লহ লহ তুলে লহ লোকগীতি পরিবেশন করেন সোমা দাস মণ্ডল। বাউল গান পরিবেশন করেন কার্তিক দাস বাউল। জাত গেল বলে জাত গেল বলে কারখানা জাত গেল বলে। অন্যদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুব নন্দ এবং আকাশবাণী ও দূরদর্শনের অতিরিক্ত মহানির্দেশক কন্টেন্ট অপারেশন রাজীব ভট্টাচার্য। চতুর্থ বর্ষ দলিত সাহিত্য উৎসবে 2024-এর দলিত সাহিত্য পুরস্কার পেলেন নাট্যকার দীনেশ চন্দ্র রায়, লোক সংস্কৃতি গবেষক দেবব্রত নস্কর। 2025-এর জন্য পুরস্কৃত হলেন ঔপন্যাসিক নিরঞ্জন রায় এবং প্রাবন্ধিক সুশীল রাভা। বিশেষ সম্বর্ধনা জানানো হয় কবিগানের গবেষক পুষ্প বৈরাগ্য, লোকসাহিত্য গবেষক প্রণব কুমার সরকার এবং নীতিশ বিশ্বাসকে। রবীন্দ্র সদন নন্দন চত্বরের একতারা মুক্ত মঞ্চে গতকাল দলিত সাহিত্য উৎসবের উদ্বোধন করেন সাহিত্যিক মনোহর মৌলী বিশ্বাস। অনুষ্ঠানে দলিত সাহিত্য একাডেমির সভাপতি সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী বলেন, নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে না পারলে বাংলা সংস্কৃতি অথবা সাহিত্য ক্রমশ তার নিজস্ব জায়গা হারাতে থাকবে। তার মতে দলিত সাহিত্য নিয়ে এগিয়ে থাকা মানুষকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে হবে, তবেই তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবেন। আমরা এলাম, মঞ্চে কবিতা পাঠ করলাম, গল্প পাঠ করলাম, মানপত্র পেলাম, কিছু আর্থিক সম্মাননা পেলাম, খুশি মনে বাড়ি ফিরে গেলাম। আমি একজন বড় কবি, বড় লেখক হয়ে গেলাম। কিন্তু আপনার নিজের মানুষ, যে মানুষের সমাজ থেকে আপনি উঠে এসছেন, সেই মানুষগুলো যদি আপনার পাশে পিছনে না থাকে, তাহলে আপনি একা বেশি দূরে আগাতে পারবেন না। আপনি কিন্তু ধাক্কা খেয়ে নিচে পড়ে যাবেন। কিন্তু আপনার মানুষ যদি আপনার পাশে থাকে, সেই মানুষগুলোকে আপনার তৈরি করতে হবে। কিন্তু যে মানুষগুলোর কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া দরকার, সেই মানুষগুলো যেখানে থাকে, বস্তিতে, খালপাড়ে, প্রত্যন্ত অঞ্চলে, এই কথাগুলো সেখানে পৌঁছানো দরকার। এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে আপনাদের ঘাড়ে পৌঁছেছে। আপনারা যদি এই কথাগুলো পৌঁছে না দেন, তাহলে আগামী দিনে এই মঞ্চ আর আপনি পাবেন না। এই মঞ্চ নাও থাকতে পারে। দেশ এবং বিদেশে দলিত সাহিত্যের পরম্পরা ব্যাখ্যা করেন একাডেমির সদস্য শ্যামল কুমার প্রামাণিক। দলিত সাহিত্যের মূলত গল্পগুলো অনেকটা তাদের জীবন থেকে নেওয়া। দলিত সাহিত্যিকরা যে গল্পের মধ্যে গিয়েছেন, সেগুলো কিন্তু নিছক কল্পনা নয়। সেজন্য ভারতীয় দলিত সাহিত্যে আত্মজীবনী বা আত্মজীবনীমূলক উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই জীবন লেখকের নিজের জীবন, তিনি কোথাও থেকে সেটা ধার করেননি। ধরুন, মনোরঞ্জন বাবু এখানে রয়েছেন, আমাদের বাংলার দলিত সাহিত্যিক, অন্যতম প্রধান দলিত সাহিত্যিক। তার ইতিবৃত্তে চণ্ডাল জীবন আপনারা পড়ুন, দেখুন এই চণ্ডাল জীবনে একজন মানুষকে কিভাবে উঠে আসতে হয়, কি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে উঠে আসতে হয়। এই উপন্যাসটা না পড়লে, এই আত্মজীবনীটা না পড়লে সেটা বোঝা যাবে না। সারা রাজ্য এবং আন্দামান থেকে 70টি পত্রপত্রিকা এবারের উৎসবে অংশ নিয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।